আজকে আলোচনা আছে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে আমি আছি শামীম জাহেদি। বকেয়া মজুরি সহ বিভিন্ন দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে শ্রমিকদের অনির্দিষ্টকাল ধর্মঘট শেষ হয়েছে গতকাল। পাট খাতে অপ্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মঞ্জুরি প্রদান এবং মজুরি কমিশন বাস্তবায়ন, মহার্ঘ ভাতা প্রদান এবং আলিম জুট মিল ব্যক্তি মালিকানায় দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে এই ধর্মঘট হয়। এবং এছাড়া পহেলা বৈশাখের আগেই বেতনের দেওয়ার দাবি চলছিল। তবে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বৈঠকে নির্দেশ দিয়েছেন যে পহেলা বৈশাখের আগেই ১,০০০ কোটি টাকা পাটকল শ্রমিকদের জন্য দেওয়া হবে। আজকে আলোচনা করবো পাটকল নিয়ে আজ কথা বলবো এবং পাটকল সরকারি জুট মিল নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আব্দুল কাইয়ুম এবং ন্যাশনাল জুট মিলসের চেয়ারম্যান সাইদুল আলম বাবু। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গত ২৫শে নভেম্বর ১০০ কোটি টাকা বরাদ্দ পাওয়ার পর খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে নিয়মিত হয় মজুরি, বন্ধ হয় শ্রমিক অসন্তোষ। কিন্তু মাত্র ৩ মাসের ব্যবধানে পাটকলগুলোতে আগের সেই রূপ, শ্রমিকদের ১৬ সপ্তাহের মজুরি আবারও বকেয়া। তাই আবারও শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। ৯ সপ্তাহ বিল বাকি আছে, আমাকে চলতি সমস্যা আছে, এর জন্য আমরা মিল থেকে আমরা এখন আন্দোলনে নামছি। আমাদের আর কোনো পথ খোলা নাই, বিড়ে আমরা রাস্তায় ধর্মঘট করে রাস্তায় নামছি। শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। সরকার এখন পর্যন্ত আমাদের কোনো আশ্বাস দেয়নি। সরকার যদি আমাদের দাবি না মানিয়ে নেয় তাহলে আগামীকাল থেকে আমরা ভোর ৬টার থেকে দুপুর ২টা পর্যন্ত নূতন রাস্তায় রাজপথ রেলপথ অবরোধে আমরা সাধারণ শ্রমিকরা সবাই যাবে এবং আমরা অবরোধ করব। খাদ্য বিভাগের কাছে পাটকলগুলোর পাওনা টাকা পরিশোধ হলে সমস্যা কেটে যাবে বলে জানিয়েছে বিজিএমসি। ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের পাশাপাশি আমরা ফুড ডিপার্টমেন্টের মালও আমরা চালাইছি। সেই মালগুলি ডেলিভারি দেওয়া হয়ে গেছে, তো সেগুলি কিন্তু ফুড ডিপার্টমেন্ট আমাদের টাকা এখনও দিতে পারে নাই। তো তারা যখন টাকাটা পরিশোধ করবে এতটা ক্রাইসিস বা এতগুলি ওয়াজেস বাকি থাকবে না। মজুরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন খুলনার পাটকল শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আব্দুল কাইয়ুম এবং সাইদুল আলম বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা যে প্রতিবেদনটা দেখলাম টেলিভিশনে, সেটা অবশ্যই একদিন আগে তৈরি করা এবং গতকালকে আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৭টি সরকারি জুট মিলের জন্য ১,০০০ কোটি টাকার একটি অনুদান দিয়েছেন, যার ফলে এইসব শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া সম্ভব হবে বলে আমরা আশা করছি। জনাব সাইদুল আলম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যদিও সরকারি আমরা কথা বলছি, সরকারি পাটকলগুলোর কথা বলছি, আপনি বেসরকারি পাটকলের একজন ম্যানেজিং ডিরেক্টর, তবুও আপনার কাছে জানা যে কী ধরনের সমস্যা সরকারি জুট কলগুলোতে, কেন এই সমস্যা হয়, কেন লাভজনক হয় না? ধন্যবাদ জাহিদি ভাই, আপনাকে, আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল কলাকুশলী সকলকে, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আমি বরাবরই যেটা বলে থাকি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই জুট সেক্টরকে নিয়ে আমরা দেখেছি বিজনেস সেক্টরের উপরেই রেগুলার যে প্রোগ্রাম করে থাকে, জুট সেক্টরকে আপনারা বেশ গুরুত্ব সহকারে এটা আপনারা প্রায়ই দেখেছি আমরা এটাকে নিয়ে থাকেন। এইটাই সবচেয়ে আনন্দের বিষয় যে বাংলাদেশ কৃষিপ্রধান দেশে পাটের সাথে জড়িত প্রায় ৩ কোটি থেকে ৩.৫ কোটি জনগণ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, কৃষক থেকে গ্রোয়ার লেভেল থেকে, অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট সেক্টর। সেই হিসাবে এই জুট সেক্টরকে নিয়ে আমি অবশ্যই বলবো সরকার অনেকগুলো ভালো ভালো পদক্ষেপ নিয়েছে, যেটা প্রশংসনীয়। এই জুট সেক্টরটা প্রায় ধ্বংসের মুখেই চলে গিয়েছিল, সেখান থেকে এটাকে ফিরিয়ে আনার জন্য সরকার চেষ্টা করছে, অনেকগুলো ভালো পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে এই ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের বলবো যেটা যুগান্তকারী সিদ্ধান্ত জুট সেক্টরের জন্য। এখন বাস্তবায়ন সরকার করেছে দীর্ঘদিন পর হলো, কিন্তু আমাদের ভিতরে এখনো কেন যেন একটা আশঙ্কা বিরাজ করছে যে এটা কি কন্টিনিউ করবে কিনা। এই জুট সেক্টর যেমন একটা আশার আলো দেখছে এই আইনটা বাস্তবায়নের জন্য, তেমনই আশঙ্কার বোধে এখন আমরা আছি। তো আশা করি সরকার আন্তরিক এই বিষয়টা এখন যে বর্তমান সমস্যাগুলো ছিল সরকারি জুট মিলের, সরকারি জুট মিলের যে সমস্যা,
এই সমস্যা আসলে নতুন সমস্যা নয়, এই সমস্যা কিন্তু প্রায় নিয়মিতই আমরা দেখে আসছি। সমস্যা শুধু সরকারি জুট মিলে নয়, বেসরকারি জুট মিলে সমস্যা, সরকারি জুট মিলের মতো বেসরকারি জুট মিলে অনেক সমস্যা। এখনই কিন্তু- এত দীর্ঘ সময়ের বেতন বকেয়া বোধহয় হয়নি কখন। না, এইটাই প্রাইভেট সেক্টরে হয়েছে কি, এখন প্রাইভেট সেক্টরে আমরা যারা এন্টারপ্রেনার, আমরা যারা আছি, আমরা যে কোনো ভাবেই হোক এখন ব্যাংকের লোন নিয়ে নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে হলেও আমরা কিন্তু চেষ্টা করি যে শ্রমিকদেরকে সন্তুষ্ট রাখতে, তাদের মজুরিটা অন্তত পক্ষে দেওয়ার জন্য। কিন্তু সরকারি মিলে আসলে ওইভাবে হয়ে ওঠে না, কারণ সরকারি জুট সেক্টরটা হচ্ছে একটা মানে লুজিং কনসার্ন দুইটাই। প্রাইভেটও কিন্তু লজই করতেছে, হয়তো হাতে গোনা 2-4টা মিল হয়তো প্রফিটে আছে। তো সরকারি জুট মিলের লোকসানের পরিমাণ বেশি হওয়ার কারণে উৎপাদন খরচ ব্যয়, যেটা কস্টিং অফ দ্য প্রোডাকশন, এইটা এত বেশি হাই, যে কারণে সরকার কিন্তু খুব বেশি একটা লাভের মুখ দেখতে পাচ্ছে না। ফলে হচ্ছে কি, আপনার এই লোকসান দিলে যা হয়, এই সব মাঝে মাঝে সরকারের এইখানে বকেয়া বেতন হয়ে যাচ্ছে, ওয়েজেস বকেয়া হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান কিন্তু এই যে এখন এই ধর্মঘটে তারা রাস্তায় নামছে, তারা অবরোধ করছে রাস্তাঘাট, সরকার এটাকে এই মুহূর্তে সিরিয়াসলি নিল, কিছু টাকা বরাদ্দ করলো, হ্যাঁ, কিন্তু আসলে লং টার্ম এটা কিন্তু লং টার্ম কিন্তু পলিসিতে হতে পারে। ধন্যবাদ জনাব সাইদুল আলম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আব্দুল কাইয়ুম, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি দীর্ঘদিন ধরে জুট অ্যাসোসিয়েশনে কাজ করছেন এবং এই জুট ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন। আপনার অভিজ্ঞতা কি বলে যে এই যে 1,000 কোটি টাকার একটা বরাদ্দ দেওয়া হলো, এটা একটা সাময়িক ব্যবস্থা, ঠিক আছে, কিন্তু আসলে লং টার্ম সলিউশন কি হতে পারে? এটা লং টার্ম সলিউশনে যেতে গেলে তাকে যেমন 1,000 কোটি টাকা অনুদান বরাদ্দ দিয়েছে 27টা জুট মিলের জন্য, 27টি জুট মিলের জন্য সরকারি পর্যায়ের, জি, সেটাকে যেতে হবে আপনার অন্তত জুলাই মাসের প্রথম দিকে জি, যে বরাদ্দটা দিবে সরকার, এবং তাদের সাথে মিল কর্তৃপক্ষের সাথে এবং জুট মিলস কর্পোরেশনের যে কর্মকর্তারা আছেন তাদের সাথে বসে জুলাই মাস থেকেই একটা এতে যেতে হবে, একটা কন্ট্রাক্টে যেতে হবে, কত হাজার কোটি টাকা হলে তারা লাভের মুখ দেখবে, এবং মাঝে মাঝে বরাদ্দ দিয়ে এটা শুধু একটা কুরামিনের মতো কাজ করবে, অন্য লং টার্মে কোনো কাজ করবে না। আর শ্রমিকরা যে অসন্তুষ্টটা যে দানা বাঁধবে, স্বাভাবিক, এ হাংরি ম্যান ইজ অ্যান অ্যাংরি ম্যান। শ্রমিকরা যখন ভাত পাবে না, শ্রমিকরা যখন কাজ পাবে না, তখন সেটা হবে, এবং সেটা হয় পাটের সরবরাহ মিলে নিশ্চিত না করার জন্য। আচ্ছা, মিলে যদি পাট থাকে, শ্রমিকদের কাজ থাকে, সুতরাং মিলে পাট সরবরাহ নিশ্চিত করতে গেলে তাকে অন্তত জুলাই মাস থেকেই সেটা করতে হবে। কথায় আসছিল আপনাদের ম্যান্ডেটরি প্যাকেজিং সহ, উনি বলে গেছেন ম্যান্ডেটরি প্যাকেজিং নিঃসন্দেহে একটা প্রশংসনীয় এবং যুগান্তকারী কাজ, আচ্ছা, কিন্তু ম্যান্ডেটরি প্যাকেজিং এর উপলক্ষে কাঁচা পাট রপ্তানি যে বিদেশে বন্ধ করে দেওয়া হলো, সেটা এখন আবার প্রত্যাহার করা হয়েছে। সেটা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু 5 মাস বন্ধ। একদম ব্যবসায়ীরা কাঁচা পাট উৎপাদনটা ধরাশায়ী হয়ে গেছে। আচ্ছা, পৃথিবীর বিভিন্ন দেশে জুট মিল আছে এবং কাঁচা পাট তারা আমাদের কাছ থেকে নিয়ে তাদের মিল চালু রাখে। কাজে কনজামশনটা শুধু দেশেই হয় না, বিদেশেও হয়। এবং আমি আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বা দেশবাসীর জন্য বলছি, 1965 সালের পাক ভারত যুদ্ধের আগে মাত্র 20 থেকে 25 লক্ষ বেল পাট উৎপাদিত হতো পশ্চিমবঙ্গে। কিন্তু 65 সালের যুদ্ধের পর যখন আমাদের ব্যবসা বাণিজ্যের একটা অচলাবস্থা সৃষ্টি হলো ভারতের সাথে পাকিস্তানের, তখন তারা আরম্ভ করলো উৎপাদন বাড়াইতে, এবং ভারতে এখন 80 থেকে 90 লক্ষ বেল পাট উৎপাদিত হয়। কিন্তু আমাদের দেশের প্রোডাকশনটা যেটা এটা ছিল আমাদের হিন্টারল্যান্ড ফর ফুয়েলিং দ্য জুট মিলস অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু পরে আমরা ওই মার্কেটেও কিছুটা স্থবির হয়ে গেলাম। পাকিস্তানে একটি জুট মিল নাই, আর একটি কাঁচা পাট উৎপাদন হয় না, কিন্তু জুট মিল আছে 16টা, 4টা-5টা খুঁড়ে খুঁড়ে চলছে। কিন্তু এই মিলগুলোকে যদি আমরা রীতিমতো ফুয়েলিং করতে পারতাম, তাহলে আমাদের দেশের কাঁচা পাট সেখানে যেত। আমাদের এক্সকিউজ মি, আমি শুধু 1 সেকেন্ড বলছি, আমাদের এই কাঁচা পাট কনজামশনের পরেও দেশে যেটুকু বাকি থাকে, অবশিষ্ট থাকে, সেটুকু আমরা না পাঠাইতে পারি, এটা তো খেয়ে ফেলার জিনিস না। সুতরাং এইখানেও আমাদের ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত, এবং এই জন্য তারাও ক্ষতিপূরণ চায়, যেমন চায় জুট মিলের শ্রমিকরা। ধন্যবাদ জনাব সাইদুল আলম, আপনার কাছে জানতে চাচ্ছি, সরকারি জুট মিলের যে সমস্যা আর বেসরকারি জুট মিলের যে সমস্যা, আপনি বলছেন একই রকমই সমস্যা, আর কি পার্থক্য কিছু আছে? ম্যানেজমেন্ট পার্থক্য বা প্রায়োরিটাইজেশনের ব্যাপার আছে, যে প্রফিটের ব্যাপার আছে, সেগুলো কি মানে ম্যানেজমেন্টটা আসলে ঠিক মতো কাজ করে কিনা? পার্থক্যটা কোথায় আসলে? অ্যাকচুয়ালি আমি তো আমার বক্তব্যের শেষে যেটা বলছিলাম, যে এই সাময়িক সমাধান দিয়ে কখনো সমাধান হবে না। রাইট। এখন প্রাইভেট সেক্টরেও
অনেক সমস্যা কিন্তু যেগুলো ওইভাবে হ্যাঁ ফোকাস আসতেছে না, কারণ Right. আমাদের প্রাইভেট সেক্টরে আমরা যথাসাধ্য চেষ্টা করি শ্রমিকদের খুশি রাখতে, সন্তুষ্ট রাখতে, যাতে তারা রাস্তায় নেমে না যায়। তো এখন ম্যানেজমেন্টে তো অবশ্যই এখানে মূল জিনিসটা হচ্ছে ম্যানেজমেন্ট। সরকারি ম্যানেজমেন্টে আমি বলবো না কারোর এখানে দোষ দিব না, আচ্ছা। বা কারোর অনভিজ্ঞতার কথাও বলবো না। টোটাল যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে অবশ্যই কিছু সমস্যা রয়ে গেছে। আচ্ছা স্পেসিফিক আমি বলতে পারবো না, টোটাল সিস্টেমে কিছু, এটা যদি মানে আরো কঠোর হাতে, যেমন বর্তমান পাট মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের পাট প্রতিমন্ত্রী মহোদয়, উনি কিন্তু খুবই সিরিয়াসলি উনি ওয়ার্ক করতেছেন, কাজ করতেছেন। ওনার কারণে কিন্তু অনেক কিছুই আমাদের আমরা সামনে কিন্তু ভালো কিছু দিক লক্ষ্য করছি। এখন ম্যানেজমেন্টে শুধু আমি বলি যে ম্যানেজমেন্ট সরকারকে, এই সরকারি পাটকলগুলোর ম্যানেজমেন্ট এমনভাবে করতে হবে যে তারা সরকারকে বলতে হবে যে আর আমাদের এই সমস্যা সামনে হবে না, একবারই সমাধানের পথে তাদের যাওয়া উচিত। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাওয়ার। আমাদের সময় হলো একটা বিরতিতে যাওয়ার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা করছি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক অসন্তোষ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশন সাবেক চেয়ারম্যান এবং ন্যাশনাল জুট মিলসের সাবেক ম্যানেজিং ডিরেক্টর আব্দুল সাইদুল আলম বাবলু এবং বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন সেক্রেটারি আব্দুল কাইয়ুম। জনাব কাইয়ুম এবং জনাব সাইদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। থ্যাংক ইউ। জনাব কাইয়ুম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন আলোচনা করছি পাটের এই সংকটের কথা বলছেন, আপনি একটা কথা বলছেন যে পাট কলগুলোতে সময় মতো র ম্যাটেরিয়াল অভাব, পাটের অভাব, কাঁচা পাটের অভাব। জি কেন থাকে? আমরা জানি 27টি জুট মিল সরকারি মালিকানাধীন রয়েছে, বেসরকারি আরও জুট মিল রয়েছে। সো একটা তো হিসাব থাকতে হবে যে একটি জুট মিল চলতে হলে তার কতখানি কাঁচা পাট প্রয়োজন বছরে। সেই হিসাব ছাড়াই কি আমরা কাজ করছি, নাকি আমাদের কোনো পরিকল্পনা নেই আসলে? এখানে একটা পরিকল্পনার প্রয়োজন আছে। জি। তারপর সরকারি মিলগুলো যে থাকার বিষয়টা, হ্যাঁ, সেখানে দেশের ব্যবসা বাণিজ্যে ব্যালেন্স অফ ট্রেডের জন্য সরকারি প্রতিষ্ঠান থাকার প্রয়োজন আছে। আচ্ছা। কিন্তু তার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, তার একটা দায়বদ্ধতা থাকতে হবে। যেমন করে সরকারি মিলগুলোতে যদি অর্থ সরবরাহ করা হয় রীতিমতো, নিয়ম মতো এবং সময় মতো, তাহলে তাদের কত পাট কনজিউম করবে তারা এই বছরে, জি, সেই কত পরিমাণ টাকা লাগতে পারে, সেই এস্টিমেটটা যদি আগে হয়ে যায়, সেই অ্যাসেসমেন্টের উপরে যদি অর্থ বরাদ্দ করা হয় Right. এবং সেইভাবে শ্রমিক কর্মচারীদেরকে ওইভাবেই খাটানো হয়, তাহলেই শুধু সম্ভব এটা। এবং তাদেরকে তাদের দায়বদ্ধতা থাকবে, তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তারা হিসাব দিতে বাধ্য থাকবে এবং তারা হিসাব দিচ্ছে ঠিকই, কিন্তু লাভ লোকসানের জন্য তারাই দায়ী থাকবে। তার একটা বিভিন্ন প্রক্রিয়া নিয়ে যেতে হবে। এইভাবে হঠাৎ থুক বরাদ্দ দিয়ে মিল চালালো, আবার পট করে বন্ধ হয়ে গেল, শ্রমিক আন্দোলন হলো, কর্মচারীরা কর্মবিরতি করলো, এটা দিয়ে চলে না। আরেকটা দাবি, এই শ্রমিক অসন্তোষের আরেকটা দাবি ছিল যে একটি বিশেষ জুট মিলকে বেসরকারীকরণ করার প্রতিবাদে। তো বেসরকারীকরণ করলে কি সমস্যা হবে? কি সমস্যা? বেসরকারীকরণ তো সারা বিশ্বে এখন বেসরকারীকরণ চলছে, এই দেশেও চলছে। আচ্ছা। কিন্তু যেটা বললাম যে বেসরকারীকরণে সবকিছু বেসরকারীকরণ করতে গেলে সেটা ব্যালেন্স অফ ট্রেড থাকবে না। যেমন প্রাইভেট সেক্টরে যদি সরকার টাকা দিচ্ছে, প্রাইভেট সেক্টরের সব টাকা তো রিয়েলাইজ হচ্ছে না। শুধু সরকারি টাকা যেমন আনরিয়েলাইজ থাকছে, প্রাইভেট সেক্টরেও থাকছে। প্রাইভেট জুট মিল গেলেই তারা তাদের শ্রমিক কর্মচারীদের প্রতি যেই যতদূর যত্নশীল থাকবে, সরকারিভাবেও তারা সেভাবেই থাকছে। সুতরাং সরকারি এবং বেসরকারি জুট মিলগুলোর মধ্যে যে ডিফারেন্সটা, ব্যবধানটা পরিচালনার ক্ষেত্রে, অর্থায়নের ক্ষেত্রে অথবা শ্রমের ক্ষেত্রে সবগুলোকে নিরূপণ করে তারপরে অর্থটা বরাদ্দ করা উচিত। ধন্যবাদ জনাব কাইয়ুম। জনাব সাইদুল আলম বাবলু, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে আপনি নিজেও বলছিলেন যে জুট কলগুলো খুব একটা ভালো নেই, সরকারি বেসরকারি একই অবস্থা, হয়তো ম্যানেজমেন্ট দক্ষতার কারণে বেসরকারি জুট মিলগুলো ভালো আছে এবং আপনি বলছেন আপনারা অনেক কষ্ট করে বেতন দিচ্ছেন শ্রমিকদের, যারা কর্মচারী তাদের বেতন দিচ্ছেন। কেন ভালো নেই? জুটের তো একটি বাজার রয়েছে আন্তর্জাতিক বিশ্বে এবং এখন তো পরিবেশসম্মত এই ফাইবারের অনেক চাহিদা আছে। কেন ব্যর্থতা হচ্ছেন? কেন নতুন কিছু করতে পারছেন? কেন আমরা সেই আগের আমলে একই বস্তা, পাটের বস্তাই তৈরি করছি, নতুন কোনো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ। আপনি প্রাইভেট সেক্টরের অবস্থাও খুব ভালো নেই কথাটা বলছি, এই জন্য আবারও জোর দিয়েই বলছি আচ্ছা, যে আমাদের
প্রথমত কথা হলো যে জুট মিলগুলা কিন্তু সেই পুরনো আমলে ট্রেডিশনাল সেই মেশিনপত্রগুলো সেই 50-এর এবং 60-এর দশকের মেশিন দিয়েই এখনো চলছে। তো এগুলো তো যে কোনো মেশিনারিজের আপনি জানেন যে একটা লাইফ থাকে, অবশ্যই একটা লংজিভিটি থাকে। তো এগুলো কিন্তু শেষ হয়ে গেছে একেবারে, অনেক আগে এগুলো শেষ হয়ে গেছে বলতে পারেন, জোড়াতালি দিয়ে কোনো রকম চালানো হচ্ছে। আপনার এফিসিয়েন্সি ডাউন হয়ে আসছে মেশিনগুলার, মানে 40% ইভেন মানে লেস দেন 40%। তো তাহলে আমার প্রোডাকশনে এখানেই তো আমি একটা মার খেয়ে যাচ্ছি বড় রকমের। হ্যাঁ, তো আপনারা এই মেশিন পরিবর্তন করতে পারছেন না? হ্যাঁ, এইটা সরকার ইতিপূর্বে কয়েকবার আশ্বস্ত করেছে। সরকার কেন করবে? এটা তো বেসরকারি মিল। না, বেসরকারি ঠিক আপনারই আছে। দায়িত্ব করা, আপনার না, প্রতিষ্ঠান। কিন্তু এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাকে সরকারকে দেখতে হবে যে তার দেশে কতগুলো সেক্টর আছে যে সেক্টর থেকে সে ফরেন কারেন্সি আর্ন করতেছে, 100% নেট ফরেন কারেন্সি আর্ন করতেছে, সেই সেক্টরের প্রতি সরকারের দৃষ্টিটা বেশি না, থাকতে হবে। এখানে আপনি যদি নতুন যন্ত্রপাতি আনতে চান, মেশিনারি আনতে চান, এখানে সরকার কি হেল্প করতে পারে আপনাকে? সরকার হেল্প করতে পারে আপনার মেশিনারিজ ইম্পোর্টের বেলায়। হ্যাঁ। আপনার ডিউটির বিষয় আছে, হয়তো ডিউটি মকুব করে দিতে হবে টোটালি। আচ্ছা। তারপরে সেই সাথে আপনার ব্যাংকে ফাইন্যান্স মেশিনারিজ ইম্পোর্টের জন্য যদি সেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রজেক্ট হয়, সরকার এখানে একটা দিতে পারে ক্লজ যে এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রজেক্টের জন্য তোমার মেশিনারি যে গভর্নমেন্ট বা ব্যাংক ফাইন্যান্স Duty free আপনি বলছেন। লেস ইন্টারেস্ট যেটা হয়তো 7% দিবে, 5% দিবে। তো এইভাবে আমরা এই সহযোগিতা চাচ্ছি, আমরা এরকম থোক টাকা চাচ্ছি না। আর যে জিনিসটা গভর্নমেন্ট জি। সাবসিডি যেটা করছে, সাবসিডি তো এটা আমি এর আগে আপনার এই অনুষ্ঠানে বলছি, পাকিস্তানের সময় যখন এটাকে গোল্ডেন ফাইবার বলা হতো, যখন স্বর্ণযুগ পাটের, সেই সময়ও পাকিস্তান গভর্নমেন্ট পাকিস্তান পিরিয়ডে কিন্তু জুট সেক্টরকে তারা কিন্তু একটা ফাইন্যান্স করতো। আচ্ছা। সেটাকে আপনার সাবসিডি ঠিক বলা হতো না, অন্য আকারে এক্সপোর্ট পারফরমেন্স বেনিফিট দিত তারা, এক্সপোর্ট পারফরমেন্স বেনিফিট দিয়ে উৎসাহিত করতে এক্সপোর্টকে ওই আমলে। আর এখন তো ধরেন আপনার সেই মেশিনারিজ এফিসিয়েন্সি নাই, এখন দক্ষ লেবার পাওয়া যায় না, এখন তো আপনার প্রফেশনাল লেবার জুট সেক্টরে পাওয়া যায় না। এখন অনেক রকম ইন্ডাস্ট্রি হতে এখন প্রফেশনাল লেবার নাই। আপনি একটা ছোট্ট পরিসংখ্যান শুধু দেই যে আমাদের সময় বেশি নেই, আপনি সংক্ষেপে গভর্নমেন্ট মাঝে মাঝেই যে টাকা বরাদ্দ দিচ্ছে বিজেএমসিকে, মানে সরকারি প্রতিষ্ঠানকে, প্রাইভেট সেক্টরের দিকে যদি নজর না দেয়, একটা সময় দেখা যাবে যে এটাকে ব্যালেন্স না রাখতে পারলে আচ্ছা। প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু একটা অসন্তোষ বা একটা এবং খারাপ পরিস্থিতি এই সহযোগিতা হঠাৎ চলে আসে। চাচ্ছেন আপনি ব্যাংক লোন এবং আমরা মেশিনারি চাচ্ছি যে আমদানি কম করার ইন্টারেস্টে ক্ষেত্রে ব্যাংক লোন ইন্টারেস্ট দিক, আমরা থোক টাকা চাচ্ছি না সরকারের। ধন্যবাদ, আমাদের সময় নেই। জনাব কাইম, আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আমি বলছিলাম যে বাংলাদেশের মিলগুলোতে ভালো নতুন ধরনের কোনো পণ্য তৈরি হয় না, বাংলাদেশের পাট দিয়ে পৃথিবীর অন্যান্য কোথায় কি ধরনের জুট গুডস তৈরি হয় বা কি ধরনের ফাইবার তৈরি হয় যেটা আমরা করতে পারি না? আমি কাঁচা পাটের প্রতিনিধিত্ব করি যেহেতু, হ্যাঁ, কিন্তু তারপর খুব অল্প যেটুকু কথা। জানি আমি একটু বলতে পারবো যে আপনার চায়না থেকে চীনে যারা অবস্থান করছে বিভিন্ন ব্যবসায়ীরা, তারা বলছে যেখানে স্যান্ডেল জুতো আমাদের দেশেও হয়। আচ্ছা, এবং তাদের গ্লাস ফাইবার তৈরি করতে গেলে বা বিভিন্ন এইটার প্রয়োজন হয়। হ্যাঁ, এটাকে বিভিন্ন আপনার রোগ জীবাণুকে রক্ষা করতে গেলে এটা ন্যাচারাল ইকো ফ্রেন্ডলি জিনিস হিসেবে পাটকে ব্যবহার করা। খুবই অল্প সময়ের মধ্যে বলতেন, কয়েক সেকেন্ডে। এটা জুট এখন কিন্তু আপনার জুট থেকে ডাইভার্সিফিকেশন প্রোডাক্টস, অনেক প্রোডাক্টস হচ্ছে। কিছুদিন আগে আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী একটা মেলা উদ্বোধন করছে, বহু রকম আইটেম হচ্ছে। ইন্ডিয়াতে অনেক বেশি হচ্ছে, আমরা কিছু করতে পারছি না, আমরা করতে পারছি মানে না। কমার্শিয়াল বেসিসে হচ্ছে কিনা, এইদিকে আমাদেরকে এখন একটু সিরিয়াস নজর দিতে হবে। তবেই আসলে সরকারের সহযোগিতা পেলে এই জুট ডাইভার্সিফিকেশনও বাংলাদেশ কিন্তু একটা যুগান্তকারী আমরা পর্যায়ে সেটাই চাইবো, পৌঁছাতে পারে। তবেই আসলে সত্যিকার অর্থে জুটের বা পাটের স্বর্ণযুগ ফিরে আসবে। জনাব সাইদুল আলম বাবলু, আপনাকে ধন্যবাদ। জনাব আব্দুল কাইয়ুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।